মাই ডিয়ার শিক্ষার্থীবৃন্দ, আমার বন্ধু, প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার ছাত্রছাত্রী, আমার স্টুডেন্ট, তোমরা সবাই আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের রসায়ন বিভাগের অন্তর্ভুক্ত এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, একটু করো কষ্ট, অধ্যায় খোলো ষষ্ঠ। এই অধ্যায় 6 তোমাকে এনে দিবে জয়, যদি না বুঝো তাহলে সৃষ্টি হবে ভয়। এটা তোমাদের এই জিয়াদ স্যার কয়। আমার সোনামানিকরা, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এসো আমরা ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করি। আমরা যদি একটু নিজেকে জানার চেষ্টা করি তাহলে অনেক কিছুই বুঝতে পারবো। আল্লাহ পাক বলেছেন, নিজেকে জানো। তুমি তোমার নিজের সত্তাকে চিনো, নিজের সৃষ্টিকে দেখো। তুমি যদি সেটা দেখে চিনতে পারো, বুঝতে পারো আমি যে তোমার সৃষ্টিকর্তা, আমাকে তুমি বুঝতে পারবে। একটি আঙ্গুলের দিকে তাকাও। হাজার হাজার কোটি কোটি পদার্থ, অণু, পরমাণু দিয়ে এটা তৈরি হয়েছে। আমরা কখনো কি ভেবেছি এই মার্কার, এই কলম, এটা কি কি দিয়ে তৈরি? এর উপাদানগুলো কি? এগুলো সম্পর্কে যদি তুমি চিন্তা করো, উত্তর পাবে। আর ওই উত্তর খুঁজতে খুঁজতে তুমি আমাকেও পাবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যদি পদার্থের গঠন বুঝতে পারি তাহলে আমাদের সৃষ্টিকর্তাকেও বুঝতে পারবো, যে তিনি কত জ্ঞানী, কত মহান, কত বড় ইঞ্জিনিয়ার এবং কত বড় ডাক্তার। এই পদার্থ আমরা আমাদের আশেপাশে যা কিছু দেখি, কলম, তারপরে বই, ডাস্টার, এমনকি চক, এই যে চক, সবগুলি পদার্থ। অর্থাৎ whatever we can see just beside us, they are the matter, তারাই হচ্ছে পদার্থ। আর এই পদার্থ কি দিয়ে তৈরি সেটা নিয়েই এখানে আলোচনা করা হয়েছে, আর আমরা সেটা নিয়েই আলোচনা করব। এবং এটা মনে রাখবে, রসায়ন বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অধ্যায় এটি। এটি তৈরি করবে রসায়নের খুঁটি। যদি আমরা বুঝি তাহলে জীবন থেকে দূর হয়ে যাবে সকল প্রকার ত্রুটি। এটা হচ্ছে রসায়নের খুঁটি। এই সকল পদার্থ যা আমরা আমাদের চারিপাশে দেখছি, বেঞ্চ, টেবিল, খাতা, বই, কলম, মার্কার, ডাস্টার, সব কিছুই পদার্থ। আর এই পদার্থকে এত বড় করেছে ছোট ছোট অণু এবং পরমাণু। যে পরমাণুগুলোকে আমরা অনেক সময় খালি চোখে দেখতে পারি না, ক্ষুদ্রতম কণা, তার নাম হচ্ছে পরমাণু। পরম অণু, পরম অতি ক্ষুদ্র পরমাণু, পরমাণু অতীব ক্ষুদ্র। আমার সোনামানিকের টুকরারা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো, সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, তার নামই হচ্ছে পরমাণু, পরম অণু। মনে রাখবেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু, যাকে আমরা অনেক সময় খালি চোখে দেখতে পাই না, তাদের মাধ্যমেই এই বৃহৎ জিনিস তৈরি হয়েছে। আশেপাশে যেদিকে তাকাও
যেদিকেই তাকাও সব দেখবে বিশাল এই অংশগুলি, বিশাল বিল্ডিং বলো, এভারেস্ট বলো, সর্বোচ্চ শৃঙ্গ বলো, সবই এই পরমাণু দ্বারা সৃষ্টি। আমার হাতে তোমরা একটা কি দেখতে পাচ্ছ? চক। চক চক দিয়ে আমরা কি করে লিখি? এই চককে যদি আমরা কয়েকটা অংশ ভাগ করি, ভেঙে ফেলি, টুকরা টুকরা করি, টুকরা টুকরা করি, এমন সময় এটাকে ভাঙতে ভাঙতে এত ছোট একটা অংশ হাতের ভিতরে চলে আসবে যা তোমরা খালি চোখে দেখতে পাচ্ছ না। তোমরা বুঝতেই পারছো না আমার হাতে আছে কি নেই। একটু লক্ষ্য করো। সুতরাং এই ক্ষুদ্রতম পদার্থের ক্ষুদ্রতম অংশ, তার নাম হচ্ছে পরমাণু। গ্রিক দার্শনিক ফিলোসোফার ডেমোক্রিটাস 400 খ্রিস্টাব্দ, 400 বছর আগের, খ্রিস্টপূর্ব প্রথম এই পরমাণু সম্পর্কে ধারণা দিলেন। বললেন সবচেয়ে ক্ষুদ্রতম কণা যাকে আর ভাগ করা যায় না তার নাম হচ্ছে পরমাণু। কি নাম? ডেমোক্রিটাস। ফিলোসোফার, দার্শনিক বলেছিলেন ঠিক ঠিক। পরবর্তীতে প্লেটো এবং অ্যারিস্টটল ধরালেন ফাটল। প্লেটো এবং অ্যারিস্টটল ধরালেন ফাটল। তিনি বললেন না, পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, অবিচ্ছিন্ন। পরে 1803 সালে স্কুল শিক্ষক জন ডাল্টন, ব্রিটিশ সায়েন্টিস্ট জন ডাল্টন বললেন পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। আমরা যদি একটি লোহার রড দেখি, লোহা অনেক শক্ত একটি পদার্থ, সেই লোহার রড যদি আমরা দেখি, এরকম লম্বা রড, মনে করো মোটা এরকম একটা রড, যেটা দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা যাবে ভেঙে, তুমি পড়বে গাঙ্গে। এইরকম একটা রড যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো পদার্থটা অনেক শক্ত। তুমি কি জানো এই রডটা কত হাজার কোটি, কতটা পরমাণু দিয়ে তৈরি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু, কোটি কোটি পরমাণু দিয়ে তৈরি। এর মধ্যে রয়েছে আয়রন রড। আয়রন, এর ভিতরে যে পরমাণুটা রয়েছে তার নাম কি? যে মৌলিক পদার্থটা রয়েছে তার নাম হচ্ছে আয়রন। গ্রিক শব্দ ফেরাম থেকে এসেছে। কি থেকে? ফেরাম মানে আয়রন। এর প্রতীক হচ্ছে Fe। আমার প্রিয় বন্ধু, তোমরা কি জানো প্রতীক কি? প্রতীক হচ্ছে একটি সংকেত। যখন আমরা লাল আর সবুজ দেখি না, তখন বুঝে ফেলি এটা বাংলাদেশের পতাকা। যখন লাল সবুজ দেখি, লাল বৃত্ত আর চারিদিকে সবুজ বর্ডার, তখন আমরা বুঝে ফেলি এটা বাংলাদেশের পতাকা। এটি বাংলাদেশের পরিচয় বহন করে। তাহলে ওই পতাকা হচ্ছে একটি প্রতীক। কোনো পরমাণু বা মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত শর্ট ফর্ম, সংক্ষিপ্ত এই অক্ষরকে বা বর্ণকে বলা হবে প্রতীক। যেমন তোমরা অক্সিজেনের নাম শুনেছ। অক্সিজেন এমন একটি গ্যাস, এমন একটি পদার্থ যার মাধ্যমে আমরা বেঁচে থাকি। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, কি নেই? মূলত অক্সিজেন গ্রহণ করি। আমরা বেঈমান না, আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব। আমরা অক্সিজেন প্রকৃতি থেকে গ্রহণ করি, সাথে সাথে কার্বন ডাই অক্সাইড বিনিময় হিসেবে ছেড়ে দিই। কি বলেন? কি আমরা গ্যাস ছাড়ি না? কি গ্যাস ছাড়ি বলেন তো? সেই গ্যাসের নাম কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। সরি, সেই গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস ছেড়ে দেই আর বিনিময়ে অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেনের
প্রতীক কি জানেন? ও। অক্সিজেন। প্রথম অক্ষরটা হচ্ছে এই অংশ ও, এই অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় তার প্রতীক। যেমন তোমাদের মধ্যে রয়েছে হাসান। হাসানের প্রথম অক্ষর কি? এইচ। তাহলে এইচ হতে পারে হাসানের প্রতীক। কিন্তু রসায়নে বা পদার্থের ক্ষুদ্রতম কণার মধ্যেও এমন একটি পরমাণু বা মৌল রয়েছে, তার নাম হাইড্রোজেন, তারও সিম্বল বা প্রতীক হতে পারে এইচ। আমরা দেখে নিই। হাইড্রোজেন যার প্রতীক হচ্ছে এইচ। এইচ হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। এটা কিন্তু হাসানের প্রতীক না, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা বুঝলাম কোনো মৌলের বা কোনো নামের সংক্ষিপ্ত যে রূপ সেটাকেই বলা হচ্ছে প্রতীক। তোমরা দেখে থাকো না, বন্ধুরা বন্ধুদেরকে এই সিম্বলিক অক্ষরে ডাকো, তোমরা ডেকে থাকো, এই এক্স এদিকে এসো। এক্স বললেই বুঝে ফেলে এটা সুমনাকে বলছে। এই ওয়াই, ওয়াই বললেই বুঝতে পারবে এটা রহিমকে বলছে। অর্থাৎ আমরা বন্ধুরা অনেক সময় নিজেদের এরকম ট্রিকি নাম, চালাকি নাম বা প্রতীক ব্যবহার করে থাকি। ঠিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, একেবারে মৌলিক, যাকে আর ভাগ করা যায় না, যেমন এই চকটাকে ভাঙতে যে জাররা পরিমাণ, যে ছোট ক্ষুদ্র পরিমাণ পাওয়া যাবে সেটার নাম পরমাণু। সেই পরমাণু বা মৌলের সেই সংক্ষিপ্ত নাম, তাকে বলা হবে সিম্বল বা প্রতীক। আর এই প্রতীক আয়রনের মধ্যেও রয়েছে। আয়রনের প্রতীক হচ্ছে Fe। এই যে এই রডের মধ্যে তখন তুমি Fe লিখতে পারো, Fe অর্থাৎ এটা Fe বা Fe। এটা মূলত অনেকে ভুল করে আয়রন আয় দিয়ে থাকে। আয়রন আয়, এটা ভুল, এটা ভুল। আয়রন Fe, আয় হচ্ছে আয়োডিনের প্রতীক। আয়োডিন আমি পাশে মুছে দিচ্ছি। আয় হচ্ছে আয়োডিনের প্রতীক। ইংলিশে লিখলে হবে আয়োডিন। ভালো করে বুঝে নিন, আয় হচ্ছে আয়োডিন, কিন্তু আয়রন Fe, it has come from Latin word which is known as ferrum, ল্যাটিন নাম FERRUM। সেখান থেকে এই Feটাকে নেওয়া হয়েছে। কিন্তু আমরা অনেকেই করি ভুল, পায় না তখন কুল, জিরো পেয়ে তখন চুলকায় মাথার চুল, টানি মাথার চুল। আয়রন আয় দিলেন তো সারসোয়ায়, আয়রন নহে আয়, আয়রন হচ্ছে Fe। It has come from Greek word, Latin word ferrum। ওই ফেরাম থেকে আসার কারণে রেসপেক্ট করে Fe লেখা হয়েছে, Fe। আর আয় বললে সেটা হবে আয়োডিন। তাহলে এই যে আয়রন একটা রড, যা দিয়ে আমরা অনেক সময় একজন আরেকজনের মাথায় বাড়ি দিয়ে ফেলি ভুল করে, এই আয়োডিন এত শক্ত,
বিশাল বড় একটা রড, এর মধ্যে কোটি 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 কি রয়েছে? আয়রন রয়েছে। এই যে আয়রন, এই যে আয়রন, এর মধ্যে যা এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম করি, আমরা যদি এক্সরে করে দেখি, তাহলে দেখতে পাবো এই রডের মধ্যে কি রয়েছে? কোটি কোটি আয়রন পরমাণু রয়েছে। এই আয়রন যাকে আমরা বিল্ডিং তৈরির কাজে ব্যবহার করে থাকি। তাহলে কি, এই যে বিল্ডিং দেখতেছি, ইটের পর ইট, ইটের পর ছোট্ট একটা ইট, ওটাকে তুমি পরমাণু মনে করতে পারো। অনেকগুলো ইট মিলে একটা বিল্ডিং তৈরি হয়ে গেল, তাহলে ওইটা হচ্ছে অণু। ইটটাকে যদি পরমাণু মনে করো, ক্ষুদ্রতম অংশ, যে বেসিক অংশ, বেজ, সেটা হতে পারে কি? পরমাণু। আর অনেকগুলো ইট মিলে যখন বিল্ডিং হয়ে গেল, তখন হয়ে গেল যৌগ, অণু। সুতরাং ক্ষুদ্রতম যে অংশ, সেটার নাম হচ্ছে পরমাণু। পরম মানে অতীব, অতীব ছোট্ট একটি অংশ, ক্ষুদ্র অংশ। অ্যাটমস, গ্রিক শব্দ অ্যাটমস, এ মানে না, এ ফর না, এ দিয়ে আমরা কি লিখবো? অ্যাটমস, অ্যাটমস। আমি তোমাদের হাট বাজারের জ্যামগুলো মুছে দিচ্ছি। তোমাদের বাজার ঘাটের যে জ্যাম লেগে গেছে, রিক্সা এলোমেলো, গরু ছাগল এলোমেলো, গরুর গাড়ি উল্টাপাল্টা করে রাখে না, এগুলো মুছে দিলাম, ক্লিয়ার করে দিই রাস্তা। এখন দেখো, অ্যাটমস, টমস, এ ফর এ, এর অর্থ না, এর অর্থ না। আর মস মানে ভাগ করা, ভাগ করা। ভাগ করো না মানে ভাগ করা যায় না, এতই ছোট্ট একটা অংশ। সেই অংশের নাম কি? পরমাণু বা অ্যাটমস। ইট হ্যাজ কাম ফ্রম গ্রিক ওয়ার্ড। অ্যাট ফার্স্ট ডেমোক্রেটাস, ফিলোসোফার, দার্শনিক, সেই প্রথমে তোমাকে ধারণা দিয়েছে এই ক্ষুদ্র অংশ পরমাণু, পরম অণু। সুতরাং আমাদের চারিপাশে ধান দেখি, জব দেখি, গম দেখি, বার্লি দেখি, ভুট্টা দেখি আরো কত মানুষ, চেয়ার, টেবিল, বেঞ্চ এবং বই, এগুলো কিসের দিয়ে তৈরি? এগুলো সবই পরমাণু দিয়ে তৈরি। আমরা যে পানি খাই, এই পানির মধ্যে কয়টি পরমাণু আছে জানো তোমরা? পানির মধ্যে রয়েছে অক্সিজেন পরমাণু, পানির মধ্যে হাইড্রোজেন পরমাণু। আচ্ছা, আমরা লবণ খাই না? লবণ অনেকের জীবন, অনেকে এটা খায়, রাখতে চায় গোপন, অনেকে এটাকে মনে করে মহা আপন। যদিও ব্লাড প্রেশার রোগীদের জন্য এটা ক্ষতিকর জিনিস, তখন নয় আপন। সেই লবণ কি দিয়ে তৈরি জানো? একটি সোডিয়াম পরমাণু আর একটা ক্লোরিন পরমাণু। লবণ অনেকের জীবন, তাকে আমরা লিখি না ছিল, না এনে না ছিল, সোডিয়াম ক্লোরাইড। আমরা সহজ করে মনে রাখতে পারলাম, না ছিল, সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম Na, সোডিয়াম। তোমরা বলতে পারো, স্যার এটা সোডিয়াম তো এস হওয়ার কথা। সোডিয়াম কি হওয়ার কথা? এস। সোডিয়ামের প্রথমে তো এস শোনা যাচ্ছে, কিন্তু না, এটাও ল্যাটিন নাম থেকে এসেছে। যেমন আমরা ফেরাম দেখলাম, আয়রনের প্রতীক হচ্ছে Fe। ইট হ্যাজ কাম ফ্রম ফেরাম, হুইচ ইজ ইনক্লুডেড ইন ল্যাটিন ওয়ার্ড, যেটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, এই জন্য Fe। তেমনিভাবে সোডিয়ামটা এসেছে নেট্রিয়াম থেকে, এই জন্য Na। আর ক্লোরিন Cl। তাহলে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, এর মধ্যে রয়েছে সোডিয়াম পরমাণু, ক্লোরিন পরমাণু। সুতরাং আমাদের চারিপাশে যাই দেখছি সবই অণু আর পরমাণু দিয়ে তৈরি পদার্থ, অর্থাৎ ক্ষুদ্রতম কণা পরমাণু দিয়ে সৃষ্টি। তাহলে পদার্থের গঠন বলতে আমরা বুঝি অণু পরমাণুকে। কাকে বুঝি? অণু এবং পরমাণুকে। অণুকে ভাঙলে কাকে পাওয়া যায়?
অণুকে ভাঙলে পরমাণু, আর পরমাণুকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যায়, একটু পরে বলবো। কিন্তু আমরা যদি ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, বার্জেলিয়াস, প্লেটো নানান লোকের কথা ভাবি, তাহলে বুঝবো পরমাণুকে খুব একটা ভাগ করা যায় না। কিন্তু আধুনিক বিজ্ঞানী যেমন রাদারফোর্ড, যেমন বোর, যেমন চ্যাডউইক, এদের কথা যদি ভাবি তাহলে পরমাণুকে আসলেই ভাগ করা যায় তিনটি অংশে: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমরা একটু পরে জানতে পারবে। আগে আমরা জেনে নিলাম যে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। 400 বছর পূর্বের, খ্রিস্টের পূর্বে ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন যাকে আর ভাগ করা যায় না, সেটার নাম হচ্ছে পরমাণু। পরে প্লেটো এবং অ্যারিস্টটল ধরালেন এই থিওরির ফাটল। তারা বললেন না, এটা ভাগ করা যায় কি না যায় জানি না, তবে এটা বিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন। যেমন সমুদ্রের পানি একটার সাথে আরেকটার সাথে কানেক্টেড, এটা ভাগ করা যায় না, এরকম না। সুতরাং এটা নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস প্রসেস। পরে জন ডাল্টনও 1803 সালে কিছু থিওরি দিলেন। ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে মৌলিক পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে যৌগিক পরমাণু। এভাবে উনি ভাগ করলেন। একই পদার্থের ভর এবং ধর্ম অভিন্ন। অভিন্ন মানে কি? একই, ভিন্ন নয়। ধরো সোডিয়ামের ভর যা হবে, সোডিয়ামের ধর্ম তো তাই হবে। সোডিয়ামের ধর্ম তোমার মতোই হবে, তাই না? কিন্তু তুমি খেয়াল করো, বিড়ালের ধর্ম আর তোমার ধর্ম কি এক? বিড়াল হচ্ছে নতুন একটি পদার্থ, নতুন জীব। তুমি হচ্ছে মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব। তোমার ধর্ম আর বিড়ালের ধর্ম তো এক না। তেমনিভাবে তারা বলতেছে ভিন্ন ভিন্ন পদার্থের ভর ভিন্ন, কিন্তু একই পদার্থের ধর্ম এবং ভর একই। কে বলেছে? 1803 সালে স্কুল শিক্ষক জন ডাল্টন তিনি বলেছেন যে একই পদার্থের ধর্ম এবং ভর একই, ভিন্ন ভিন্ন পদার্থের ধর্ম ও ভর বিভিন্ন। পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু, তবে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে মৌলিক পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে যৌগিক পরমাণু। কে বলেছে? জন ডাল্টন। তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা যে পরমাণু, এটা আমরা জানলাম। যেমন লবণের মধ্যেও পরমাণু রয়েছে, সেটা কি? সোডিয়াম পরমাণু, ক্লোরিন পরমাণু। তবে আমি একটা বিশ্বাস করি, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অনেকেই বুঝতে পারতেছো না যে সোডিয়াম এটা কোথা থেকে আসলো, এর পরিচয় কি, ক্লোরিন Cl কিভাবে আসলো, এ সম্পর্কে তো আমাদের তেমন ধারণাই নেই। সেই জন্য আমাদেরকে বইটার সিরিয়াল একটু ব্রেক করে কি করতে হবে? আগে পরমাণুর প্রতীক সম্পর্কে জানতে হবে, কয়েকটি মৌল বা পরমাণু সম্পর্কে ধারণা নিতে হবে, তাদের নাম মুখস্থ করতে হবে, লিখতে হবে, শিখতে হবে, বলতে হবে। তাহলে কিন্তু এই সংকেতগুলো, যেমন সোডিয়াম ক্লোরাইড, লবণের সংকেত NaCl, তুমি কি হঠাৎ করে পারবে? ঠাস করে পারবে? পারবে না। যেমন তোমাকে একটু ধারণা দেই, ইংরেজি যদি বলতে চাও, লিখতে চাও, তাহলে তোমাকে কি লেটার ABCDEF এগুলো কি শিখতে হয়নি? তুমি ধরো লিখবা গুড, GOOD, আমি উপরে লিখে দিচ্ছি GOOD। তুমি যদি জি সম্পর্কে না জানতে, OOD না জানতে, তাহলে গুড কথা কি লিখতে পারতে? তাহলে সবার আগে ইংরেজি শিখতে হলে তোমাকে লেটার অর্থাৎ বর্ণগুলো শিখতে হবে। আজকে যে ভাষায় আমরা কথা বলছি, বাংলা ভাষা, অনেক স্বাধীনতা, অনেক যুদ্ধ, অনেক সংগ্রাম, অনেক কষ্ট ক্লেশ করে 1952 সালের সালাম, রফিক, জব্বর, বরকত এবং আরও অনেক মতিন, এরকম আরও অনেক ভাষা সৈনিক, তাদের মাধ্যমে যে ভাষাটা পেয়েছি বাংলা ভাষা, সেই বাংলা যদি আমরা শিখতে চাই তাহলে আমাদেরকে অ, আ, ক, খ, গ, ঘ এগুলো শিখতে হয়নি? অবশ্যই এগুলো শিখতে হয়েছে।
এরপরে আমরা বানান করে লিখতে শিখেছি কয়কার কা, কয়কার কা, কা কা, ঢয়কার ঢা, কয়কার কা, ঢা কা, স্বরে আম, আম। অর্থাৎ আগে আমরা বর্ণ শিখেছি, তারপরে এই শব্দগুলো শিখেছি। তাহলে শব্দ শিখতে হলে আমাকে বর্ণ শিখতে হবে, ঠিক তেমনিভাবে পদার্থের গঠন বুঝতে হলে, সংকেত লিখতে গেলে, যৌগগুলো লিখতে গেলে আমাকে কি শিখতে হবে বলো? লেটারগুলো শিখতে হবে। সেটা হচ্ছে রসায়নের লেটার, বিজ্ঞানের লেটার, সেগুলোই হচ্ছে মৌল। এই পৃথিবীতে তোমাদের বই অনুযায়ী 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 98টি মনে হয় প্রাকৃতিকভাবে এসেছে, 20টি হচ্ছে কি আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তাহলে তোমরা ভাবো কতটি মৌল রয়েছে। ন্যূনতম আমাদের শেখার জন্য, বোঝার জন্য কমপক্ষে ক্লাস 7-এ থাকতে থাকতে 20টি মৌল আমাদেরকে মুখস্থ করতে হবে। আর মাঝে মাঝে কয়েকটি রয়েছে, যেমন আয়রন, একটু আগে আমি বলেছি Fe, ফেরাম, আয়রন Fe। আবার যেমন জিঙ্ক, Zn, জিঙ্ক। আবার হচ্ছে কপার, তোমরা তামা চিনো না? তামা, এই যে বিদ্যুতের তার ব্যবহার করি আমরা, যে কপার বা তামা, ওইটার নাম হচ্ছে কপার। এগুলো 1 থেকে 20 সিরিয়ালের মধ্যে নাই। এই মৌলগুলো আমাদেরকে কি মুখস্থ করতে হবে। এই 20টি মৌল যখন আমরা মুখস্থ করতে পারবো, আর মাঝখানে কয়েকটি, তখন আমরা এইরকম সংকেত সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপরে পানি, তার রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোজেন অক্সাইড H2O, 2টি হাইড্রোজেন, একটা অক্সিজেন মিলে পানির অণু তৈরি হয়েছে, যৌগ তৈরি হয়েছে। তখন আমরা এটা পড়তে পারবো, বলতে পারবো, লিখতে পারবো। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে বলতো? আগে এই যে এটা হাইড্রোজেন, হাইড্রোজেন, এটা অক্সিজেন, অক্সিজেন, এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কি করব? সবার আগে 20টি মৌল, কয়টি মৌল? 20টি মৌল মুখস্থ করব। কারণ এই মৌল সম্পর্কে ধারণা না থাকলে আয়রন রডের মধ্যে কি রয়েছে আমরা বলতে পারবো না, ইলেকট্রিকের তারের মধ্যে কি রয়েছে আমরা বলতে পারবো না, আমরা লবণ খাচ্ছি তা কার দ্বারা তৈরি, সে কোন কোন মৌল বা পরমাণু রয়েছে সেটা আমরা বলতে পারবো না। আমরা যে প্রতিদিন খাই ভাত, আমরা যদি বলি ভাতের মধ্যে কি আছে, তখন বলি মাথায় হাত, এটা তো জানি না। এই যে আমরা ভাত খাচ্ছি, ভাতের মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এর মধ্যে রয়েছে গ্লুকোজ, নামটা শোনোনি? গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে C6H12O6, 6টা কার্বন রয়েছে, 12টা হাইড্রোজেন রয়েছে, 6টা অক্সিজেন রয়েছে। অর্থাৎ আমরা যা খাই, আমরা যা দেখি, সকল পদার্থের মধ্যে রয়েছে এই মৌল, পরমাণু। এই পরমাণুগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। সেজন্য আমাদের কয়টি মৌল মুখস্থ করতে হবে? 20টি, 20 বা 20। এই 20টি মৌল মুখস্থ করলে আমাদের পথ হয়ে যাবে সুগম, সহজ সরল। আমাদের কোনো কিছু তখন লাগবে না আর কঠিন, সবই লাগবে সোজা, তখন লাগবে না আর বোঝা। ক্লিয়ার? আমরা দেখে নিই সে 20টি মৌল সিরিয়াল অনুযায়ী। ওকে, 20টি মৌলর প্রতীক শিখবো আগে, তারপরে নাম শিখবো, সেগুলো খাতায় লিখব এবং মুখস্থ করব। বুঝি, শুনি, বুঝি এবং লিখি। আমি তো আজকে বলেই দিয়েছি তোমরা, আমি তো আগেই বলে দিয়েছি তোমরা একটা জিনিস খেয়াল করবে, দেখি, শুনি, লেখি, করি। সুতরাং সেটা খেয়াল করো। আমরা দেখে নিই আগে কি কি লিখব, সেটা দেখব, সেটা প্রতীকগুলো বুঝবো এবং লিখে ফেলবো, মুখস্থ করে ফেলবো। শোনো, আমরা যদি 2টা জিনিস মনে রাখতে পারি তাহলে সব কিছুই সোজা। আগে বুঝতে হবে, তারপর মুখস্থ করতে হবে। আগে বোঝা, তারপরে মুখস্থ, তাহলে আমরা থাকবো সুস্থ। তাহলে খাতা কলম নিয়ে তোমরা হয়ে যাও ব্যস্ত। ক্লিয়ার? আগে বোঝা, তারপরে মুখস্থ। তাই এখন খাতা কলম নিয়ে আমরা হব কি? ব্যস্ত। সবাই আমরা দেখি,
এবং লিখি। ওকে, আমরা 20টি মৌলর প্রতীক আগে লিখব, হ্যাঁ, তারপরে ওর নামগুলো লিখে দেব। 20টি মৌল। প্রথমে একটু খেয়াল করো, যে নৌকায় করে তোমরা নদী পার হও, ট্রলার, সেই নৌকার মতোই আমি একটি ছবি আঁকছি, কিছুটা নৌকার মতো। দেখেছো? আমাদের প্রাণ প্রিয়, আমাদের মা বলতে গেলে দেশের মা, তার নাম হচ্ছে কি? শেখ হাসিনা, প্রধানমন্ত্রী। তার প্রতীকটা কি? নৌকা। সেরকম একটা নৌকা এঁকেছি। আর এখন এই নৌকার ধারক বাহক হিসেবে আমরা আমাদের মা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই জানি। তার নামের শেষে কিন্তু নামের প্রথমে কি আছে? এইস, হাসিনা, এইস। তাহলে নৌকার উপরে আমরা এইস লিখে দিই। কি বলো? এই যে এইস। প্রথমে আমরা কি লিখলাম? এইস লিখলাম। আমরা মা হাসিনাকে এখানে আনি নাই, মূলত আমরা রয়েছি রসায়নে। তোমরা মনে রাখবা সহজেই যে মাননীয় প্রধানমন্ত্রীর নাম হাসিনা, তার নামে প্রথমে রয়েছে এইস। ঠিক রসায়নে পদার্থের গঠনের মধ্যে প্রথম যে মৌল আবিষ্কৃত হয়েছে, যে নাম্বার 1, আমাদের মা শেখ হাসিনা কি নাম্বার 1 না? সেই নাম্বার 1 সিরিয়ালে রয়েছে হাইড্রোজেন। কি নাম? হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেন এইস। এর নাম হচ্ছে হাইড্রোজেন। তার পাশে যে মৌলটি থাকবে 2 নম্বরে, একজন এই কুলে রয়েছেন, আরেকজন ওই কুলে রয়েছেন, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম এর নাম্বার হচ্ছে 1। আমরা বাম পাশে 1 নিচে দিব, ঠিক বাম পাশে, প্রতীকের পাশে নিচে বামে 1, সিরিয়াল নাম্বার 1। এই 118টি মৌলের মধ্যে নাম্বার 1 হচ্ছে হাইড্রোজেন। ঠিক আমাদের মায়ের বাংলাদেশের 1 নম্বর যে রয়েছেন, তার নামের সাথে মিল রয়েছে, হাইড্রোজেন 1। তারপর নাম্বার 2তে রয়েছে কে? হিলিয়াম। কে রয়েছে? হিলিয়াম। 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 তাহলে 1 নম্বরে রয়েছে হাইড্রোজেন, 2 নম্বরে রয়েছে হিলিয়াম। এই নৌকাতে আরো অনেক রয়েছে, 118টি মৌল রয়েছে। আমরা সব মৌল এখন শিখব না। আমাদের যেগুলো এখন ফরজ, সেগুলোর প্রতি আমাদের এখন গরজ। যেগুলো ফরজ, সেগুলোর প্রতি এখন কি আমাদের গরজ। আর যেগুলো নফল, সেগুলো পরে পড়লেই হব আমরা কি সফল। তাহলে আগে ফরজ নিয়ে আমরা কাজ করি। 20টি মৌল, হাইড্রোজেন, হিলিয়াম। এরপরে রয়েছে Li, লিথিয়াম। লিথিয়াম, লিথিয়াম আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। লিথিয়াম, লিথিয়াম, এটা হচ্ছে লিথিয়াম, Li। খেয়াল করেছো? নামের প্রথম অক্ষর বা তার পরের অক্ষর যেটা সুবিধাজনক বলে মনে হয়, সেটাই সিম্বল বা প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন হাইড্রোজেনের প্রথমে রয়েছে এইচ, হিলিয়াম এইচ নিতে পারতাম, হিলিয়াম লিখতেও কিন্তু HELIUM। হিলিয়ামের যদি আমি ইংলিশ ওয়ার্ডটা লিখি HELIUM, হিলিয়াম। তো এখন আমরা যদি ভুল করে হিলিয়ামেরও প্রতীক যদি এইচ দেই, তাহলে হিলিয়াম এবং হাইড্রোজেন দুজনে মারামারি করবে। হাইড্রোজেন, একেও যদি আমি এইচ দেই, তাহলে দুটি একই হয়ে গেল। একই হলো দুটি, তাহলে রয়ে যাবে ত্রুটি, কোনটা হাইড্রোজেন কোনটা হিলিয়াম।
আমি তখন পার্থক্য করতে পারবো না, তোমরাও কিন্তু পারবে না। সেই দৃষ্টিতে তখন বিজ্ঞানীরা ভাবলো এই হিলিয়ামকে আমরা He হিসেবে লিখতে পারি, তাহলে দুজনের মধ্যে পার্থক্য হয়ে গেল, সেপারেটেড হয়ে গেল। সেই জন্য আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম। তাহলে হিলিয়াম কি H দিলে হবে? He, হিলিয়াম। ক্লিয়ার? হাইড্রোজেন H, হিলিয়াম He। তাহলে আমরা দুটি প্রতীক শিখলাম, হাইড্রোজেনের প্রতীক H আর হিলিয়ামের প্রতীক He। 2 নম্বর। 3 নম্বরে রয়েছে লিথিয়াম। 3 নম্বর, এই যে 3 নম্বরে রয়েছে কে? লিথিয়াম, LiTHIUM। এখান থেকে দেখো তোমরা এই Li অংশটাই নেওয়া হয়েছে, Li অংশটা লিথিয়াম, লিথিয়াম। তো আমরা তো জানি আগে থেকে সংজ্ঞা থেকে আমরা পড়েছি কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক বা সিম্বল। সেই দৃষ্টিতে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H আর লিথিয়ামের প্রতীক হচ্ছে Li, হিলিয়ামের প্রতীক হচ্ছে He। এভাবে আমরা 20টি এলিমেন্টস আগে প্রতীক লিখি, পরে আমরা নাম শিখব। আগে প্রতীক 20টি, পর আমরা সিরিয়াল অনুযায়ী লিখব, তারপরে আমরা নাম শিখব। এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে বোরন, এটা কার্বন, এটা নাইট্রোজেন, এটা অক্সিজেন, এটা ফ্লোরিন, এটা নিয়ন। তাহলে কয়টা হয়ে গেল দেখো তো? 1 2 3, এটা সিরিয়াল তাহলে 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। 10টি মৌল আমরা অলরেডি লিখে ফেলেছি এবং 10টি মৌলের প্রতীকও লিখেছি, কিন্তু আমাদের টার্গেট আজকে 20টা কিন্তু আমরা প্রতীক লিখব, পরে আমরা নাম শিখে নিব। আজকে আমাদের টার্গেট 20টা মৌলের প্রতীক শেখা। তাহলে পরবর্তী নিয়নের পরে 11 নম্বর সিরিয়ালে রয়েছে সোডিয়াম, 12 নম্বরে ম্যাগনেসিয়ামের Mg12, ম্যাগনেসিয়ামের পরে সিলিকন 12 পরে 13 হবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 13, সিলিকন হচ্ছে 14, ফসফরাস 15। মনে রাখা সহজ কৌশল তোমাদেরকে বলি, দেখো পিতে 15, সিতে 6, এভাবে মনে রাখা চাই। পিতে 15, সিতে 6, আছে কোনো ভয় নেই। আর এসে 16, S ফর 16, সালফার 16, ঠিক হলো। 16 পরে হচ্ছে 17, ক্লোরিন 17, আর্গন আর্গন 18। দেখো নামের শেষে আছে মিল, আন্তাজেই তুমি দিলে ঢিল। Ar 18, আর্গন হচ্ছে 18। 19 নম্বরে রয়েছে পটাশিয়াম 19। আসলে এটা এসেছে ক্যালিয়াম থেকে। যেমন এই যে ছোট্ট বন্ধু সোডিয়াম Na ল্যাটিন নাম থেকে এসেছে, আয়রন যেমন বলেছিলাম ল্যাটিন নাম থেকে, ফেরাম থেকে এসেছে, ঠিক তেমনি ভাবে পটাশিয়াম এসেছে ল্যাটিন নাম ক্যালিয়াম, KALIUM, ক্যালিয়াম। সেই জন্য আমরা পটাশিয়ামের পি না দিয়ে কে দিয়েছি, অনেকে পটাশিয়াম পি বলে থাকে, আসলে এটা হবে ফসফরাস, এইটা হবে পটাশিয়াম, এটা ফসফরাস, এটা পটাশিয়াম। খেয়াল করেছো? পটাশিয়াম কিন্তু পি না, পটাশিয়াম কে, কারণ পটাশিয়াম এসেছে ক্যালিয়াম থেকে, আর ফসফরাসের পি। ওকে, এরপর রয়েছে ক্যালসিয়াম, এটা তুমি পারবে, সি আগেই ব্যবহার হওয়ার কারণে বিজ্ঞানী ক্যালসিয়ামকে সি এ লিখেছে, এটা নাম্বার 20। এরাই হচ্ছে আসল জিনিস, এই শিখেছি 1 থেকে 20, এরা হচ্ছে পদার্থের আসল জিনিস। ভুলে গেলেই কিন্তু খাবে পানিশ, মানে শাস্তি, আর শিখলে তখন আমরা করতে পারবো মাস্তি। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু,
আমরা 1 থেকে 20টি মৌলের প্রতীক এখানে লিখেছি। আমরা সবাই লিখতেছি, লিখব এবং ভালো করে শিখব। আগামী ক্লাসে আমি এই পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, এবং এই পরমাণু হচ্ছে মৌল, এই মৌল 118টি আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে 98টি প্রাকৃতিক এবং 20টি হচ্ছে আর্টিফিশিয়ালি, এইগুলো আমরা জেনেছি। এবং তার মধ্যে 1 থেকে 20টি মৌল ফান্ডামেন্টাল, 20টি মৌল আমাদেরকে শিখতেই হবে। এটা না শিখলে আমরা যেমন এবিসিডি না শিখলে ইংরেজি শিখতে পারতাম না, ঠিক এটা না শিখলে আমরা পদার্থের গঠন, পদার্থ সম্পর্কে, রসায়ন সম্পর্কে জানতেই পারবো না। আমরা জানি আমাদের বিজ্ঞান বিষয় মেইনলি 3টি বিভাগ দ্বারা গঠিত। একটা হচ্ছে পদার্থবিজ্ঞান, আরেকটা হচ্ছে রসায়ন বিজ্ঞান, আরেকটি রয়েছে জীববিজ্ঞান, যা আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, মাইক্রো অর্গানিজম, নিম্ন শ্রেণীর জীব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 20টি প্রতীকের লেখা আমরা শিখব, আগামী দিন নামগুলো শিখব। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আজকের মতো শেষ করছি, আবার আগামী ক্লাসে দেখা হবে।